আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা 2026 সালে অনিয়মিত গণিত পরীক্ষা দিলাম তাদের জন্যই কিন্তু আজকে আমরা গ বিভাগের সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। আজকে আমরা দেখব 8 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 7 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান দেখেছি। আমরা ধারাবাহিকভাবে আমরা এই অনিয়মিতদের যে প্রশ্নে সারা বাংলাদেশে কিন্তু একটি প্রশ্নের মাধ্যমে কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে, আর এই প্রশ্নের সমাধানটা কিন্তু আমরা ধারাবাহিকভাবে দিচ্ছি তোমাদের জন্য। তাহলে অবশ্যই আমরা এই ক্লাসগুলো অবশ্যই দেখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং যারা ফেসবুকে আছি তারা অবশ্যই ফলো দিব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসলে 8 নাম্বার প্রশ্নটা কি আছে একটু দেখে নিই। দেখো, একটি সমবৃত্ত ভূমিক বেলুনের আয়তন 300 ঘন সেমি ও বক্রতলের ক্ষেত্রফল 200 বর্গ সেমি। 2 নম্বর যে উদ্দীপক আছে, কোনো স্থান থেকে 60 মিটার দীর্ঘ একটি গাছের দিকে কে মিটার এগিয়ে আসলে গাছের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। তো যাই হোক, ক নম্বর প্রশ্ন বলা আছে, দেখাও যে সাইন থিটা সমান রুট ওভার কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান কস থিটা আমাদের দেখাতে হবে, যা উদ্দীপকের সাথে কোনো সম্পৃক্ত নেই। এবার আসি বেলুনটির দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে 1 নম্বর থেকে আমাদের খ নম্বরের উত্তরটা করতে হবে, আর 2 নম্বর উদ্দীপক থেকে আমাদের গ নম্বর কে এর মানটা নির্ণয় করতে হবে। এখন আসি তাহলে আমরা তাহলে 8-এর ক নাম্বারটা দিলাম। দেওয়ার পরে এখন আমরা কাজটা শুরু করব। প্রথমে আমাদের লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। লেফট হ্যান্ড সাইড দেখো, আমরা সাইন থিটা লিখবো। আমাদের রুট ওভার, দেখো আমাদের কি আছে, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস তোমরা যদি দেখে থাকো ত্রিকোণমিতিক অনুপাতে, সেই ক্ষেত্রে কিন্তু সূত্র নিয়ে আলোচনা করা আছে। যেহেতু লেফট হ্যান্ড সাইড লিখতে হবে আর আমাদের অ্যান্সারটা কস থিটা নিয়ে আসতে হবে। এখন এটার জন্য আমরা কি লিখতে পারি, দেখো এখানে দুইটা অংশ আছে, কোসেক আর 1। তাহলে স্কোয়ারের সূত্র কোসেক, কয়টা অংশ আসছিল, কোসেক স্কয়ার থিটা ছিল, আরেকটা ছিল মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1 ছিল। তাহলে এখানে তিনটা অংশের মধ্যে এখানে দুইটা অংশ দেওয়া আছে, তার মানে অনুপস্থিত, মানে কোনটা অংশ যেটা নেই সেটা এখন এই দুইটার পরিবর্তে লিখতে হবে। তার মানে আমাদের এই কোসেক আর, তাহলে কোসেক স্কয়ার থিটা এই 1টা এই পাশে আনলে হয় মাইনাস, আর এই পাশে গেলে হয় কটটা প্লাস কট স্কয়ার থিটা। তার মানে এই দুইটার পরিবর্তে আমরা কিন্তু কট স্কয়ার থিটা লিখতে পারবো। তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কোনটা দেওয়া আছে। তাহলে কোনটা দেওয়া আছে, তারই আমরা যদি দুইটা অংশ দেওয়া থাকে তাহলে অপর যে আরেকটি অংশ নেই সেই অংশটুকু লিখতে হবে। দেখো এখানে কোসেক আর 1 আছে, তাহলে এই দুইটার পরিবর্তে কিন্তু একটা লিখতে পারবো, সেটা হচ্ছে কট। আর যদি এখানে কট স্কয়ার থিটা থাকতো তাহলে আমরা কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারবো। অর্থাৎ একটার পরিবর্তে দুইটা, আর দুইটা থাকলে তার পরিবর্তে একটা লিখতে হবে। এখন আসি সাইন থিটা, আমাদের কি হবে, তাহলে রুটের ভেতরে হবে কট স্কয়ার থিটা, এখন স্কয়ার আর রুট কেটে যাবে, তাহলে কি হবে সাইন থিটা, আর এখানে হবে হচ্ছে আমাদের কট থিটা। রুট আর স্কয়ার কেটে যাওয়ার পরে এখন আসি আমরা কটের যে 3 নাম্বার সূত্র, আমরা যখন ক্লাসগুলো করাছি তখন কিন্তু নাম্বারিং করেছি 3 নাম্বার। ট্যানের 3 নাম্বার সূত্র কি, ট্যানের 3 নাম্বার সূত্র হচ্ছে সাইন ভাগ কস থিটা, সাইন থিটা ভাগ কি কস থিটা। তাহলে এটা হচ্ছে ট্যান থিটার জন্য যদি হয়, তাহলে কট থিটার জন্য কি হবে, ট্যানেরই উল্টোটা হবে, অর্থাৎ কস থিটা ডিভাইডেড কি হবে সাইন থিটা। আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা কস থিটা ভাগ সাইন থিটা, তাহলে এখানে আছে কি সাইন থিটা, আমি একটু গুণ চিহ্ন দিলাম, ওপরে কস থিটা লিখলাম, নিচে কিন্তু সাইন থিটা লিখলাম। দেখো অল্পের মধ্যে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে, সমান সমান কি আসলো কস থিটা। অ্যান্সার কিন্তু চলে আসছে, দেখো আমাদের ক নম্বরের উত্তর কিন্তু চলে আসছে, সমান সমান কি রাইট হ্যান্ড সাইড প্রুভড, বা দেখাও যে বলছে তাহলে শুড লিখতে হবে। তাহলে ক নাম্বার উত্তর কিন্তু আমরা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তাহলে খ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখব। 8-এর খ নাম্বার বলা হচ্ছে, খ নাম্বার, তাহলে বেলুনটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের দৈর্ঘ্য অর্থাৎ 1 নম্বর উদ্দীপক থেকে কিন্তু এটার কাজ করতে হবে। একটি সমবৃত্ত ভূমিক বেলুনের আয়তন দেওয়া আছে 300 ঘন সেমি ও বক্রতলের ক্ষেত্রফল 200 বর্গ সেমি। এখানে কিন্তু দেখো আসলে পাইপের যে জিনিসটা দেওয়া আছে, আমরা একটু যদি পাইপটা অঙ্কন করি, দেখো এখানে পাইপের যে অংশগুলো আছে, পাইপের আসলে ক্ষেত্রফল কোনটা, দেখো এখানে পাইপের দুইটা বৃত্তাকার অংশ আছে, এখানে নিচে একটা বৃত্তাকার অংশ আছে, এখানে একটা বৃত্তাকার অংশ আছে, যার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার।
এখানেও কি হবে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার। আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি যে একটা পাইপকে যখন আমরা গোল থাকে তখন সেই ক্ষেত্রে পাইপটা আমরা যদি একটু দেখো এই পাইপটা আমরা একটা কাগজের মাধ্যমে যদি একটা পাইপ তৈরি করে নিই, তাহলে সেই ক্ষেত্রে যখন পাইপটা কি থাকে গোল থাকে তখন কিন্তু পাইপের যে পরিধি আমরা বলি পুরো বৃত্তের যে পরিধি, এটা একটা বৃত্তাকার, যখন আমরা পাইপটাকে এরকমভাবে কাটবো তখন কিন্তু এরকম একটা আয়তাকার বস্তুতে রূপান্তরিত হবে। তখন কিন্তু এর যে দৈর্ঘ্য সেটা কিন্তু যে ভূমির যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে হচ্ছে 2 পাই আর, 2 পাই আর হবে। তাহলে দৈর্ঘ্যটা হবে 2 পাই আর। তাহলে আরেকটা আছে কি হাই, যেটা উচ্চতা বা দৈর্ঘ্য নির্দেশ করে। তাহলে এখান থেকে হাইটাকে আমরা যদি এইচ ধরি সেক্ষেত্রে, তাহলে হাইটা অর্থাৎ উচ্চতা বা এটাই কিন্তু পাইপের দৈর্ঘ্যটাকে বলা হয় উচ্চতা, এই দৈর্ঘ্যটা এইচ ধরা হয়। এখন দেখো তাহলে এখানে তাহলে এই বক্রপৃষ্ঠের দৈর্ঘ্য আছে কি 2 পাই আর, তারই সাথে আমাদের উচ্চতা গুণ করে দিলে কিন্তু আরেকটা ক্ষেত্রফল হবে অর্থাৎ বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে পরিধির সাথে 2 এইচ দ্বারা গুণ করে দিলে যে আমাদের যে বক্রকার যে অংশটা আছে তার দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর, তারই সাথে যদি আমরা উচ্চতা গুণ করে দিই তাহলে সেই ক্ষেত্রে হবে পাইপের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এই 2 পাই আরটা হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এই তিনটা মিলেই কিন্তু আসলে সম্পূর্ণ পাইপের ক্ষেত্রফল। এখন আসি আমাদের যে আয়তন, আমরা জানি এই ক্ষেত্রফলের মধ্যে কয়টি রয়েছে, মাত্রা রয়েছে। আসলে 3টা মাত্রা গুণ করলে কিন্তু আয়তন হয়, 2টি মাত্রা গুণ করলে কিন্তু ক্ষেত্রফল হয়। আমরা কিন্তু জানি যে 2টি মাত্রা, যেমন দৈর্ঘ্য, আমাদের মাত্রা কি কি, আসলে দৈর্ঘ্যকে একটা মাত্রা ধরা হয়, প্রস্থকে একটা মাত্রা ধরা হয়, উচ্চতাকে একটা মাত্রা ধরা হয়। তাহলে এখানে মাত্রা হচ্ছে 3টা। তাহলে দৈর্ঘ্য, আমরা যদি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি তাও ক্ষেত্রফল পাবো, আবার যদি আমরা দৈর্ঘ্যের সাথে উচ্চতা গুণ করি তাও কিন্তু আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে যে কোনো 2টা মাত্রা গুণ করলে হয় ক্ষেত্রফল। আবার 3টা মাত্রা যদি আমরা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে হবে আয়তন। 3টা মাত্রা যদি আমরা গুণ করি তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টা মাত্রা গুণ করলে কিন্তু আয়তন। তাহলে এখন কথা হলো যে এই যে এটা যেহেতু 2টা মাত্রা গুণ করলে কি হয়, 2টা মাত্রা গুণ করলে হয় ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমাদের কোনটা দেখো তো, এই পাইপের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই পাই আর স্কোয়ারের মধ্যে কি, যেহেতু এটা একটা ক্ষেত্রফল, তাহলে এই পাই আর স্কোয়ারের মধ্যে আমার কি কি আছে, দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল আছে। তাহলে কয়টা মাত্রা আছে ক্ষেত্রফলের মধ্যে, ক্ষেত্রফলের মধ্যে কিন্তু 2টা মাত্রা আছে। এখন কথা হলো যে এর সাথে যদি আমি আরেকটা উচ্চতা যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে, আয়তন হবে। তাহলে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটার সাথে যখন আমরা আরেকটা এইচ গুণ করে দিব তখন কিন্তু আয়তন হয়ে যাবে, কারণ এটার মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা 3টা মাত্রা হলো এখন। তাহলে 3টা মাত্রা গুণ করে দিলে তাহলে পাইপের আয়তন পাওয়া যায়। আর বক্রপৃষ্ঠ হচ্ছে 2 পাই আর এইচ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখে নিলাম বক্রপৃষ্ঠ। তাহলে ওই পাইপটাকে কাটলে কিন্তু আমরা যে ব্যাসার্ধ পাই, ভূমির যে ব্যাসার্ধ পাই সেটাকে আমরা বলবো 2 পাই আর, 2 পাই আর। এখানে যে ভূমির যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 2 পাই আর, তারই সাথে আমরা যদি এই যে উচ্চতা যদি গুণ করে দিই তাহলে কিন্তু বক্রপৃষ্ঠের যে ক্ষেত্রফল সেই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা পাবো। তাহলে এখন আমরা দেখে নিলাম, এখন আসি আমরা কাজগুলো করব প্রশ্ন অনুসারে। প্রশ্নে বলা আছে দেখো 300 ঘন সেমি এটা আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 200 বর্গ সেমি। এখন এই 200 বর্গ সেমি এবং কি 300 ঘন সেমি, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 200 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল আমাদের কি 2 পাই আর এই সমান আমরা লিখতে পারবো 200, আর 300 যখন লিখতে পারবো সেটা কি সমান বলে পাই আর স্কোয়ার এইচ সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে 300, কারণ এটা হচ্ছে কি ক্ষেত্রফল 2টা মাত্রা তার সাথে উচ্চতা 3টা মাত্রা গুণ করলে আয়তন পাওয়া যায়, আমরা জেনে নিলাম। এখন আসি আমরা তাহলে লিখবো ধরি পাইপ, বেলুন এবং সিলিন্ডার একই কথা। পাইপ, আমাদের পাইপ, সিলিন্ডার, বেলুন, সিলিন্ডার, এই 3টা জিনিসই কিন্তু একই নির্দেশ করে। বেলুন, পাইপ, সিলিন্ডার সবগুলো কিন্তু একই। পাইপ দেওয়া থাক আর বেলুন দেওয়া থাক সবগুলো একইভাবে হবে। এখন আসি আমরা তাহলে ধরি বেলুনের, যেহেতু বেলুন দিয়ে লেখা আছে আমরা তাহলে বেলুনই লিখবো। ধরি বেলুনের আমাদের ব্যাসার্ধ,
যেহেতু আর লাগবে আর এইচ লাগবে, আমাদের সূত্রে কিন্তু আর এবং এইচ আছে, সেই কারণে বেলুনের ব্যাসার্ধ আমরা আগে লিখব। ধরি বেলুনের ব্যাসার্ধ আর, ধরি বেলুনের ব্যাসার্ধ সমান সমান আর, যেহেতু এটা সেমিতে আছে তাহলে আমরা সেন্টিমিটার লিখব, সমান সমান আর সেমি এবং বেলুনের এই উচ্চতা যেটা আমরা হাই, এটা উচ্চতা হতে পারে, আবার বেলুনের কিন্তু দৈর্ঘ্য হতে পারে। তাহলে বেলুনের দৈর্ঘ্য, আমাদের যেহেতু দৈর্ঘ্য বের করতে বলছে, বেলুনটির দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে বেলুনের দৈর্ঘ্য বা উচ্চতা, বেলুনের আমরা দৈর্ঘ্য বলবো, তাহলে বেলুনের দৈর্ঘ্য সমান সমান এই সেন্টিমিটার, বেলুনের দৈর্ঘ্য বা উচ্চতা বলা যায়, উচ্চতা আমরা বা বেলুনের দৈর্ঘ্য এই সেন্টিমিটার। এখন আসি আমরা প্রথম শর্ত মতে যদি লিখি তাহলে কি লিখব? প্রথম শর্ত মতে যেহেতু আয়তনের কথা বলা হচ্ছে, তাহলে আয়তন কি 3টা মাত্রা লাগবে, তাহলে পাই আর স্কয়ার একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের মাঝখানে কিন্তু 2টা মাত্রা, তার সাথে আমরা এইচ গুণ করে দিলে কিন্তু আয়তন হবে। তাহলে কি লেখা আছে? বেলুনের আয়তন কি? বেলুনের আয়তন দেখো, বেলুনের আয়তন কত? 300 ঘন সেমি। এখন এখানে আমরা যে কাজটা করব, বেলুনের আয়তনের সূত্র দেখো, আমরা বাম সাইডে সূত্রটা লিখব, পাই আর স্কয়ার ই সমান সমান 300 লিখব, এখানে আর ঘন সেমি লেখার দরকার নাই। এখন আমরা এটাকে তাহলে সমীকরণ নাম্বার দিলাম 1। এবার আসি আমরা 2 নাম্বার, দ্বিতীয় শর্ত মতে আমরা লিখব, দ্বিতীয় শর্ত মতে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু আমাদের 2 পাই আর এইচ। তাহলে বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে, বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সমান সমান দেওয়া আছে 200 বর্গ সেমি, আমরা সেটা লিখব বর্গ সেমি। এখন আসি আমাদের বাম সাইডে যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ সমান সমান কত? 200 আমরা লিখব। এখানে সমীকরণ নাম্বার দিব আমরা, বা 2টাকে পার করে দিলে হবে, 2টা পার করে দিয়ে আমরা একটু কাজ করে নিই যেহেতু সংখ্যা আছে। তাহলে পাই আর এইচ সমান সমান 200 ভাগ 2, তাহলে কত হবে? অতএব পাই আর এইচ সমান সমান হচ্ছে আমাদের 100। সমীকরণ নাম্বার আমরা পেলাম 2। এখন আমরা 1কে 2 দ্বারা ভাগ করব। আমরা সমীকরণ 1কে 2 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু আর এর মান পাবো। এই আর এর মানটা আমরা যদি এই সূত্রতে বসে দিই, 2-এ বসে দিলেও হবে, আবার 1-এ বসে দিলেও কিন্তু আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব, অর্থাৎ এইচের মানটা কিন্তু আমরা পাবো। তো যাই হোক, এখন দেখো 2 ভাগ 1 করে পাই আমরা, 2 বড় অর্থাৎ 1 ভাগ 2, আমাদের যেহেতু 300 বড়, তাহলে 1 ভাগ 2 করে পাই, 1 ভাগ 2 করে পাই। একক আমরা 2 দ্বারা ভাগ করব। আমি একটু এইখানে যাচ্ছি, আমরা লিখে নিলাম 1কে 2 দ্বারা ভাগ করব আমরা। তাহলে এখন এই ভাগটা আমরা 2টা ভাবে করতে পারি, সেটা হচ্ছে দেখো, বাম সাইড ভাগ বাম সাইড, আমরা পাই আর স্কয়ার এইচ ডিভাইডেড হচ্ছে আমাদের কি পাই আর এইচ সমান সমান দেখো, ওপরে আমার কত? 1-এ হচ্ছে 300 ডান সাইডে, আর নিচে হচ্ছে আমাদের 100, কারণ এই যে 2 নম্বর সমীকরণ নিচে 100 হবে। এখন আসি আমরা যদি কাটাকাটি করি, তাহলে দেখো পাই কেটে যাবে, এইচ কেটে যাবে, আর একটা উপরে বেশি, তাহলে আর সমান সমান আমরা কত? 0 কেটে দিলে আমাদের কত হচ্ছে? আর এর মান হচ্ছে কত? 3। তাহলে এখানে আমরা ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেলাম যে 3 সেমি, এটা হচ্ছে আমাদের কি বেলুনের ব্যাসার্ধ। এখন আমরা এই আর এর মানটা যদি আমরা 1 নম্বরে অথবা 3 নম্বরে 2 নম্বরে বসে দিই, তাহলে কিন্তু আমরা এইচ এর মানটা পাবো, আর এইচ এর মান পেলে কিন্তু আমাদের কি দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য কিন্তু আমাদের খ নাম্বার বলছে বেলুনটির দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে এইচ এর মানটা আমাদেরকে বের করতে হবে, দৈর্ঘ্য। এখন আসি তাহলে আর এর মান 2 নম্বরে বসে দেবো। তাহলে আর এর মান আমরা 2 নম্বরে বসে দিলে, যেহেতু এটা স্কোয়ার আছে, এটা স্কোয়ার নাই, এই 2-এ বসে দিলে আমাদের ভালো হবে। আর এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই
বসিয়ে পাই 2 নাম্বার সমীকরণে বসিয়ে পাই 2 নাম্বার সমীকরণ হচ্ছে আমাদের পাই আর এইচ সমান সমান হচ্ছে 100। এখন হচ্ছে আমাদের দেখো এইচকে রেখে যদি আমরা এটাকে পার করে দিই তাহলে নিচে যাবে পাই আর আর। এখন আমরা এইচ সমান সমান দেখো 100কে পায়ের মান কত 3.1416 গুণন হচ্ছে আমাদের 3 আর ডিভাইডেড হচ্ছে উপরে 100 হবে। এখন আসে আমরা যদি এটা দ্বারা গুণ করে 100কে ভাগ করে দেখি আসলে কত আসে 3.1416 3.1416 গুণন হচ্ছে 3 আমাদের আসে কত হচ্ছে 9.424। আমরা বা এই সমান সমান আমরা পাচ্ছি উপরে 100 নিচে আগে গুণ করে নিলাম এই দুটা, তার ক্ষেত্রে আমাদের কত আসে 9.4248 এটা গুণ করলে আসলো। এখন আমরা যদি 100কে ভাগ দিই 100 ভাগ 9.4248 সেই ক্ষেত্রে 10.61 আসে। সেই ক্ষেত্রে অতএব এইচের মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্যটা 10.661 যেহেতু শূন্য লেখার দরকার নাই এত যেহেতু আমাদের, তাহলে কি এইচটা আমাদের দেখা ছিল দেখো এইচটাকে আমরা ধরেছিলাম দৈর্ঘ্য বেলুনের দৈর্ঘ্য সমান সেন্টিমিটার, তাহলে এত সেন্টিমিটার প্রায় এটাই হচ্ছে এইচের মানটাই বের করতে হবে কারণ আমাদের। আর যদি উত্তর কেউ লিখতে চাও তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারো অতএব বেলুনের দৈর্ঘ্য এই সমান সমান 10.61 সেমি। যেহেতু দশমিকের উত্তর তোমরা একটু প্রায় লিখবা, প্রত্যেকটা উত্তর দশমিকের উত্তরে প্রায়গুলো লিখতে হয় প্রিয় শিক্ষার্থীরা। তাহলে খ নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু আমরা দেখে নিলাম। কত সহজ দেখো, আসলে প্রশ্ন কিন্তু জটিল হয়নি, কিন্তু আসলে প্রশ্ন বুঝতে হবে। এবার আসি গ নাম্বার যে প্রশ্ন, তাহলে 2 নাম্বার উদ্দীপককে কিন্তু ধরেছে। এখন আসি আমরা যদি এই প্রশ্নের যদি কোনো স্থান থেকে 60 মিটার দীর্ঘ একটি গাছ, তাহলে আমরা একটা গাছ দাগাতে হবে। আমরা 60 মিটার একটা গাছ দাগায় নিচ্ছি, আমরা একেবারে শেষ প্রান্তের দিকে একটু চিত্রটা একটু দাগায় নিচ্ছি। দেখো দুইটা রেখা স্ট্রেট হতে হবে, আমরা মোটামুটি দেখো আগে যাক আর পিছনে যাক আমাদের সমস্যা নেই, যদি চিত্রে আগে যেতে বলে সমস্যা নেই। আমরা কিভাবে জিনিসটা আসলে বুঝবো, দেখো এখানে আমরা এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম, এখানে ডি দিলাম। আমরা প্রত্যেকটা যে এগিয়ে যাওয়ার কথাই বলুক আর পিছিয়ে যাওয়ার যেটাই বলুক না কেন আমরা চিত্র একটাই হবে। এখন অবস্থানটা হবে দুইটার ওপর, প্রশ্নের ওপর ভিন্ন নির্ভর করে। এখন প্রশ্নে বলে কোনো স্থান থেকে 60 মিটার দীর্ঘ একটি গাছের দিকে কে মিটার এগিয়ে আসলে, তাহলে বলো তো গাছটা কোনটা আমার। এটা কিন্তু যেটা লম্বভাবে দাঁড়িয়ে আছে এটা কিন্তু আমাদের গাছ। কত মিটার, এখানে কিন্তু 60 মিটার দেওয়া আছে, গাছটির দৈর্ঘ্য 60 মিটার দেওয়া আছে, তার মানে এর থেকে বি পর্যন্ত 60 মিটার। এখন বলতেছে তাহলে লোকটা কোথায় দাঁড়িয়ে আছে, লোকটা কিন্তু আসলে আমাদের ভূমি বা মাটিতে কিন্তু দাঁড়িয়ে আছে ডি বিন্দুতে। যেহেতু গাছের দিকে এগিয়ে আসবে তাহলে প্রথম অবস্থানটা কোথায় হবে, ডি বিন্দুতে। কিন্তু এখন কথা হলো যে যদি পিছিয়ে যেত তাহলে সেই ক্ষেত্রে লোকটি অবস্থান করতো তখন কিন্তু সি বিন্দুতে। তাহলে গাছের দিকে যখন আসবে তখন সে দূরে থাকবে, গাছ থেকে অনেক দূরে থাকবে, তারপরে আসার পরে একটা সে বিন্দু পাবে। তাহলে এখানে বলা হচ্ছে দেখো কোনো স্থান থেকে 60 মিটার দীর্ঘ একটি গাছের দিকে কে মিটার এগিয়ে আসলে, তাহলে এখানে কে মিটার এই কে মিটার এগিয়ে আসলে গাছের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। তার মানে গাছের দিকে যত আগে আসবে তত কোণের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। আর প্রথমে যখন ছিল সে দাঁড়িয়ে তখন ছিল কিন্তু 45 ডিগ্রি, অর্থাৎ প্রথম অবস্থানে সে ছিল কি 45 ডিগ্রিতে। আর পরবর্তীতে সে যখন এই ডি বিন্দু থেকে সি বিন্দুতে আছে তখন তার কোণের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ গাছের কাছে যত যাবে তখন এখানে কিন্তু আবার কত ডিগ্রি আছে, যদি একেবারে বি বিন্দুতে কিন্তু গাছের গোড়া, তাহলে এখানে আছে 90 ডিগ্রি। তো যাই হোক
এখন এখানে দুইটা ত্রিভুজ হবে, এই দুটা ত্রিভুজ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা এখান থেকে কে এর মান বের করতে হলে এখন আসি আমরা তাহলে প্রথমে যে কথাটি লিখব সেটা হচ্ছে দেওয়া আছে, যদি দেখি তাহলে গাছটির উচ্চতা এবি সমান, আমরা কিন্তু আবার এবি সমান এইচ সমান আবার 60 মিটার লিখবো এরকম না, আমরা যেহেতু এবিটাই ধরে নিছি তাহলে সেই ক্ষেত্রে আমরা এবি সমানই 60 মিটার লিখবো, এখানে এইচ দিয়েও লেখার দরকার নেই। তাহলে আমরা দেওয়া আছে যদি লিখি বা ধরি লিখলেও লিখতে পারো যে ধরি গাছটির উচ্চতা এবি সমান সমান 60 মিটার। তারপরে আমরা ডি বিন্দুতে উন্নতি কোণ, প্রথম যে বিন্দুতে থাকবে অবস্থান করবে সেই বিন্দুর উন্নতি কোণ কত, এ ডি বি, এখান থেকে এর থেকে ডি থেকে বিতে আসতে হবে কোণের নাম। তাহলে আসে আমরা ধরি বা দেওয়া আছেও লিখতে পারি, ধরি লিখলাম যেহেতু চিত্রতে আমরা বসাইছি মানটা, তাহলে ধরি গাছটির উচ্চতা, গাছটির উচ্চতা এবি সমান সমান উচ্চতা সমান কত 60 মিটার, এটা দেওয়া আছে, তাহলে উচ্চতা সমান সমান 60 মিটার বা 60 মিটার যেটাই বলি না কেন মিটার। এবার আসি গাছটির উচ্চতা আমরা লিখলাম, লেখার পরে এখন আসি আমরা দেখো ডি বিন্দুতে উন্নতি কোণ কোথায়, লোকটা কোথায় দাঁড়িয়ে আছে, লোকটা কিন্তু ডি বিন্দু থেকে গাছের দিকে যখন আসবে সে ডি বিন্দু থেকে সি বিন্দুতে আসবে, তাহলে ডি বিন্দুতে উন্নতি কোণ আমরা যদি লিখি ডি বিন্দুতে উন্নতি কোণ, ডি বিন্দুতে উন্নতি কোণ এডিবি, কোণের নাম হচ্ছে এডিবি, এর থেকে ডিতে, ডি কোণ যেহেতু তাহলে ডিটা মাঝখানে রাখতে হবে, এর থেকে যাত্রা শুরু করে বিতে আসতে হবে, তাহলে কোণ এডিবি সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। এবার আসি আমরা ডি বিন্দু থেকে, এখন আমরা লিখব ডি বিন্দু থেকে, কোন বিন্দু থেকে আসবে গাছের দিকে, ডি বিন্দু থেকে কয় মিটার, ডি বিন্দু থেকে গাছের দিকে কিন্তু আসতে হবে, তাহলে ডি বিন্দু থেকে গাছের দিকে ডি বিন্দু থেকে গাছের দিকে কত মিটার, কে মিটার এগিয়ে আসলে, গাছের দিকে কে মিটার এগিয়ে আসলে, কে মিটার এগিয়ে আসলে কে মিটার এগিয়ে আসলে সি বিন্দুতে উন্নতি কোণ হয়, সি বিন্দুতে এগিয়ে আসলে সি বিন্দুতে উন্নতি কোণ হবে কি এসিবি, এই বিন্দুতে কোণের নাম হবে এসিবি, যখন এগিয়ে আসবে তখন কোণ এসিবি সমান সমান কত ডিগ্রি হবে বলে 60 ডিগ্রি হবে। এখন আসি আমাদের এখান থেকে আমরা যদি দেখো এটা কিন্তু গাছ যাই হোক লেখা আছে থাক সমস্যা নেই। এখন আসি আমাদের আসলে দেখো আমাদের সবসময় এই যে দুইটা যখনই এই যে এগিয়ে যাওয়া বলুক আর পিছিয়ে যাওয়ার কথা আসুক না কেন, আমাদের প্রথমে এই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, তারপরে মাঝখানে রেখাটা বাদ দিলে সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে একটা কাজ করতে হবে সবসময়, তাহলে বি কিন্তু ধরতে হবে, বিকে সাপেক্ষে অর্থাৎ এই লম্ব সাপেক্ষেই কাজ করতে হবে। এখন আসি তাহলে দুইবারই যদি এগিয়ে যাওয়ার কথা বলুক আর পিছিয়ে যাওয়ার কথা বলুক তাহলে দুটা ক্ষেত্রে কিন্তু টেন দিয়ে আমাদের কাজটা করতে হবে। এখন আসি আমাদের লাগবে কি কি, দেখো বিসির মান কিন্তু আমাদের জানা নেই, বিসির মানটা আমরা বেরবো। এখন সিডি সমান দেওয়া আছে কে মিটার, তাহলে এখানে সিডি সমান কে, তাহলে বিডি সমান কি হবে বলো তো, বিসি প্লাস কে, বিসি প্লাস সিডি, বিডি পর্যন্ত দুটা অংশ, একটা বিসি যোগ সিডি লেখা যায়। তাহলে এখন আমরা তাহলে যেহেতু এই যে কে মিটার তাহলে আমাদের কে মিটার, তাহলে ডি থেকে সি, এখন আমরা লিখেছি সিডি সমান সমান, এখানে সিডি সমান সমান কে মিটার, সিডি সমান সি থেকে ডি পর্যন্ত কে মিটার এগিয়ে যাচ্ছে। তারপরে তাহলে বিডি সমান কি হবে, বিডি সমান সমান আমাদের দুইটা অংশ বিসি যোগ সিডি মিটার লিখলাম। এখন এই যে কে সিডির মান কিন্তু কে আছে, তাহলে এখানে বসে দিলাম একটু বিসি যোগ কে ব্র্যাকেটে মিটার লিখে দিলাম। এখন আমাদের কাজ দেখো এবিসি সমকোণী ত্রিভুজ হতে পায়, এখন ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হতে পায়, আমরা আসলে কি দিয়ে করব, ট্যান দিয়ে করব, ট্যানের সাথে কোন এসিবি কোণ থাকবে, তাহলে ট্যান দিয়ে করতে হবে দুইটা ক্ষেত্রে, ট্যান কোণ এসিবি কেননা দেখো আমাদের এটাকে বলা হচ্ছে আমরা ভূমি বলতে পারি, আরেকবার সন্নিহিত বাহু বলতে পারি। কোণের বিপরীত পাশে যে বাহুটি থাকে তাকে আমরা বলি বিপরীত বাহু, আর কোণের সাথে যে বাহুটি থাকে সেটা হচ্ছে সন্নিহিত বাহু, আর বৃহত্তম বাহু যেটা সেটাকে বলা হয় অতিভুজ। আবার
কোণের বিপরীত পাশে যেটা থাকে সেটা লম্ব, আর যেটা আমাদের কোণের সাথে থাকে সেটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর ভূমি কার কাছে পাওয়া যায়? ট্যানের ক্ষেত্রে পাওয়া যায়, বা বিপরীত বাহু বা সন্নিহিত বাহু, এটাও কিন্তু ট্যানের ক্ষেত্রে তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে 177-78 পৃষ্ঠাতে দেখবা বিপরীত বাহু আর সন্নিহিত বাহু লেখা আছে। আগে কিন্তু লেখা থাকতো লম্ব ভূমি, এখন কিন্তু আর লম্ব ভূমি ব্যবহার করা হয় না, বিপরীত বাহু আর সন্নিহিত বাহু লেখা আছে। তো যাই হোক, আমরা যেটা দ্বারা যাই, যেটা বাংলা ভালো জানি তাই সেটা ব্যবহার করব। তাহলে ট্যান বিপরীত বাহু আর সন্নিহিত বাহু ট্যানের কাছে আছে, অথবা লম্ব ভাগ ভূমি তাহলে ট্যানের কাছে আছে। তাহলে সেই ক্ষেত্রে ট্যান এসিবি সমান সমান এবি ভাগ বিসি, এবি ভাগ বিসি। এখন দেখো ট্যান কত, আমাদের প্রথম যে আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করেছি, এখানে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি। এবির মান কিন্তু আমাদের দেওয়া আছে এবি সমান 60, তাহলে এখানে 60 ব্যবহার করলাম। বিসির মান কিন্তু নেই, বিসি ফাঁকা থাকবে। আমাদের এখানে অনেক বইগুলোতে গাইড বইতে বিসির মান আবার এক্স ধরা আছে, কি দরকার আছে? আমাদের ধরার দরকার নেই, আমরা তো এ বি বিসি ধরেই নিছে, আবার কেন এক্স ধরবো এইচ ধরবো, ধরার দরকার নেই। এখন আসে ট্যান 60 ডিগ্রিতে কত? √3 বসাবো, ট্যান 60 ডিগ্রির মান √3, আর 60 ভাগ কত? 60 ভাগ বিসি। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে এর নিচে মনে মনে 1 আছে, তাহলে বিসির সাথে √3 গুণ হবে √3 বিসি, বা বিসি √3 যেটাই বলি কেন, √3 বিসি সমান সমান 60, 60কে 60। এবার বিসি সমান সমান কী হবে? তাহলে বিসি সমান সমান হবে, বিসি সমান সমান হবে 60 ভাগ √3, আমাদের এই √3টা নিচে চলে যাবে, তাহলে 60-এর নিচে হবে √3। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা কথা থাকে যে আসলে √3 দ্বারা 60কে কিন্তু ভাগ করা যায় না, তবে কি করা যেতে পারে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কাজটুকু করা যায় সেটা হচ্ছে যে √3 দ্বারা উপর নিচে দুই সাইডে গুণ করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমি বিসি সমান সমান কী লিখব? বিসি সমান সমান 60-এর সাথেও √3 গুণ করব, 60-এর সাথেও √3, নিচের √3-র সাথেও √3 গুণ করব। এখন তাহলে কি হবে? কেন এই কাজটা করলাম? দেখো নিচে রুট মুক্ত হয়ে যাবে, যে জিনিস থাকে রুট জাতীয় যে জিনিস থাকে সেটা দ্বারা গুণ করলে, তাহলে দুটা √3 গুণ করলে একটা 3, ওপরে হচ্ছে 60 √3, 60 3 দ্বারা ভাগ করলে, তাহলে অতএব বিসি সমান সমান আমরা পেলাম হচ্ছে 20 √3। পরে যা আমরা 20 √3 মানে কত সেটা আমরা বসে দেবো। এখন বিসির মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আসি বিসি, আমরা তাহলে এখন আসি আমরা, এবার দেখো এই চিত্রটাকে যদি আমরা মাঝখানে এটাকে যদি মিশিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে? এবার দেখো সম্পূর্ণ চিত্র আমাদের কিন্তু থাকবে না, এখন সিওতা নেই। এখন আসি বিডি আর কি এবি, আবারও দেখো ট্যান নিয়ে করব, তাহলে লম্ব ভাগ ভূমি, তাহলে আবারও ট্যান দিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। তাহলে এবার ত্রিভুজের নাম কি? ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পায়। আমাদের আসলে কে এর মানটা বের করতে হবে। সমকোণী ত্রিভুজ হতে পায়। আবার আমাদের ট্যান দিয়ে কাজটা করতে হবে। তাহলে ট্যান কত ডিগ্রি? ট্যান আমাদের দেখো এবার ট্যান কিন্তু 45 ডিগ্রির। কোণের নাম কি? কোণ এডিবি। কোণ এডিবি কিন্তু আমাদের লেখা আছে দেখো 45 ডিগ্রি এডিবি, প্রথম অবস্থান এডিবি সমান সমান, পিছিয়ে যাক আর এগিয়ে যাক, সবসময় প্রথম এবিসি ত্রিভুজ নিয়েই কাজ হবে, তারপরে এডিবি নিয়ে কাজ করতে হবে। এখন আসে কি? এবি ভাগ বিডি, এবি ভাগ কি? বিডি পেয়ে গেলাম। এখন আসি ট্যান কত ডিগ্রি? এবার ট্যান কিন্তু 45 ডিগ্রি আমরা বসে দিলাম। এবির মান কিন্তু দেখো এবি সমান আমাদের কিন্তু 60 80, তাহলে 60 বসে দিলাম। আর বিডি সমান আমরা কি লিখছি? বিসি প্লাস কে, তাহলে সেটাও বসে দিব। এখন আমরা ট্যান কত? 45 ডিগ্রিতে, ট্যান 45 ডিগ্রিতে কিন্তু 1 আছে, আমরা জানি ট্যানের 45 ডিগ্রি মাঝামাঝি, ট্যানেরও 45 ডিগ্রিতে 1, কটের কিন্তু 45 ডিগ্রিতে 1। এখন বিডি তাহলে 60 বিডি লেখি নাই এখনও, বিডির মানটা আমাদের বিসি প্লাস কে আছে, বিসি প্লাস কে। আমরা কিন্তু এখন দেখো বিসির মানটা আমরা আবার পেয়েছি হচ্ছে 60 ভাগ, অর্থাৎ বিসির মানটা আমরা এখানে পেয়েছি কিন্তু দেখো 20 √3। এটাকে একটু যদি আমরা ক্যালকুলেটর ইউজ করে কত আসে সেটা একটু দেখে নিই, 20 √3 মানে কত। তাহলে এখানে বসে দিই আগে, পরে ক্যালকুলেশন করবো আমরা, সমস্যা নেই। এখন দেখো 60 প্লাস আমাদের 60 ওপরে 60ই থাকবে। এখন বিসির মান হচ্ছে কত? 20 √3 যোগ কিন্তু কে আমরা বসে দিলাম কে। এখন এসে আড়াআড়ি গুণ করলে তাহলে এক পাশে 20 √3 প্লাস কে হবে, আরেক পাশে 60 হবে, তাহলে কত? 20 √3 প্লাস কে সমান সমান হচ্ছে 60। এখন আমরা 20 √3কে ওই পাশে পার করে দিব, তাহলে কিন্তু আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে ওই পাশে গেলে বিয়োগ হবে, 60 বিয়োগ 20 √3 আমরা বিয়োগ হয়ে যাবে। অতএব কে এর মানটা
আমরা এখন পেয়ে যাচ্ছি, দেখো কত সহজে। তাহলে 60 থেকে 20√3 আমরা যদি বিয়োগ করি তাহলে উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে 60 বিয়োগ 20√3, তাহলে পাচ্ছি হচ্ছে 25.358, 25.358, 25 তাহলে এখানে পাচ্ছি 25.358। আমার ক্যালকুলেটর একটু সমস্যা আছে, তোমরা দেখে নিবা। তাহলে যেহেতু 2 ঘর লিখতে হয় তাহলে সেই ক্ষেত্রে কত 25.36 হবে, কারণ 8 5-এর অধিক হলে 3 নম্বর সংখ্যাটি যদি 5 থেকে শুরু করে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা হয় তাহলে এই দুটার সাথে এক যোগ হয়, তাহলে 35-এর সাথে এক যোগ করলে কত হবে 36 হয়ে যাবে। এটা কিসে দেওয়া ছিল, মিটারে সম্ভবত দেওয়া ছিল, মিটার। তাহলে এই যে কে এর মানটা হবে এত মিটার প্রায়, যেহেতু দশমিকের উত্তর আমরা একটু প্রায় লিখে দিব আমরা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু আমরা দেখে নিলাম। তাহলে 8 নম্বর সৃজনশীল প্রশ্নের সর্বশেষ গ নম্বর প্রশ্নের সমাধান। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা 9 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।